চিল্কিগড় রাজবাড়ি দেখার পর আমাদের যাত্রা আবার শুরু হয়ে গেল বেলপাহাড়ির উদ্দেশ্যে। বেলপাহাড়ি হয়ে আসলে যাব আমরা আমলাশোল, বেলপাহাড়ি হয়ে তারপর আমলাশোল। অসাধারণ সুন্দর রাস্তা, অসাধারণ। দুদিকে সবুজ জঙ্গল, সদ্য নতুন পাতা গজিয়েছে গাছে। যে গল্প শুরু করেছিলাম আগের পর্বে, সেই শেষ না হওয়া গল্প বলতে চলে এসেছি দ্বিতীয় পর্বে। এর আগে আপনাদের দেখিয়েছি কলকাতা থেকে ঝাড়গ্রাম সফর, সাথে ঝাড়গ্রাম রাজবাড়ি, কনকদুর্গা মন্দির, ডুলুং নদী, চিল্কিগড় রাজবাড়ি। এই পর্বে থাকবে কাঁকড়াঝোড় ও কাঁকড়াঝোড় থেকে ঘাটশিলা ঘোরার গল্প। যারা আগের পর্ব দেখেননি, অনুরোধ রইল চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। চলুন তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। এই হচ্ছে কুর্চি। পৌঁছে গেছি কুর্চি বনাবাস। হ্যাঁ, কাঁকড়াঝোড়ে কুর্চি বনাবাস। জায়গাটা অতীব সুন্দর, অতীব সুন্দর। চারিদিকে জঙ্গলের পরিবেশ। কাঁকড়াঝোড়ে আছে আমলাশোল গ্রাম। আমলাশোল গ্রামের অন্দরে ছোট্ট একটি পাড়া, নাম তার কেন্দাগোড়া। হ্যাঁ, কুর্চি এক মৌন অরণ্য সঙ্গীত। পুরো জঙ্গলের মধ্যে নিস্তব্ধ, নিরিবিলি। আর এখানে টোটাল 9টা কটেজ আছে। আপনাদের পরে কটেজগুলো দেখাচ্ছি। কুর্চি বনাবাস। এখানে ভ্রমণকারীদের থাকার জন্য আছে 9খানি ঘর। 9টি ঘরের নাম খুব সুন্দর। প্রথমটি কুসুম, 5 জনের জন্য। দ্বিতীয়টি মহুল, 6 থেকে 8 জন থাকতে পারে। তৃতীয়টি কেন্দু, 5 জনের জন্য। চতুর্থটি শাল, 3 জন থাকতে পারে। পঞ্চম ঘরটি পিয়াল, 3 জনের জন্য। ষষ্ঠ ঘরটি শিমুল, 3 জনের জন্য। সপ্তম ঘরটি আসন, 3 জনের জন্য। অষ্টম ঘরটি গিরিমল্লিকা, 4 থেকে 5 জন থাকতে পারবে। 9 নম্বর ঘরটি, যেটায় আমি ছিলাম, কাপাস। এবং আরেকটি ঘর আছে পলাশ, সেটি যারা গাড়ি নিয়ে যাবেন তাদের চালকদের থাকার জন্য। এরকম সর্বমোট 9টা কটেজ আছে, 9টা ফুল বা গাছের নাম দিয়ে। আমার যে কটেজ, সেই কটেজটার নাম হচ্ছে কাপাস। চলুন রুম রিভিউটা আপনাদের দিয়ে দিই। প্রথমে বারান্দাতেই রয়েছে দড়ি দিয়ে বানানো একটা চেয়ার এবং সাথে একটা টেবিল। আর এই হচ্ছে রুমের দরজা। বিশাল বড় রুম কিছু না, ঠিক আছে। জঙ্গলের মধ্যে এটাই অনেক। আছে একটা ডবল বেড খাট, আছে 3টি জানলা। আর ঘরে বসে আপনি বিছানায় শুয়ে জানলা দিয়ে তাকালেই সামনে আছে জঙ্গল আর পাহাড়, আর মাথার দিকে আছে শুধুই জঙ্গল। পাখা, এসির আপাতত কোনো ব্যবস্থা নেই, ভবিষ্যতে লাগাতে পারে। আর এই হচ্ছে টয়লেট। সব আধুনিক সরঞ্জামই আছে। কমোড আছে, গিজার আছে, আছে শাওয়ার, বেসিনও আছে, বালতি মগ দেওয়া আছে। আর একটা আছে আয়না আর একটা আলনা। মোটের ওপর মোটামুটি ভালো, খারাপ না। এখানে ভাড়া পড়েছে পার হেড 900 টাকা, 4 বেলা খাওয়া থাকা। আমি এখানে 2 দিন থাকবো, সুতরাং দিতে হয়েছে 3000 টাকা। চলুন এবার খাবার জায়গায় যাওয়া যাক। অলরেডি 2:30 বেজে গেছে, আগে খেয়ে নিই, তারপর বাকি রিভিউটা দেব। ঘর থেকে বেরোবার পরেই এই হচ্ছে ডাইনিং স্পেস। খাবার চলে এসছে, দেখিয়ে দিই কি দেওয়া হয়েছে। খাবারে আছে ভাত, আছে আলু কুমড়োর রসা,
সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, আলু ভাজা, ডাল। এরপর আসছে মাছ। মাছও দিয়ে গেছে, মনে হচ্ছে রুই মাছ, রুই মাছের কালিয়া। খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আমরা রিভিউ দিচ্ছি খাবার কেমন। ডালটা চেখে দেখলাম ভালোই, যেমন বললাম ডালটা ভালোই। ডাল, আলু ভাজা ঠিক আছে। আলু পটলের রসাটা খুবই সুন্দর খেতে, খুবই সুন্দর খেতে। আর মাছের সাইজটা দিয়েছে খুব বড়। এখন আমি খাচ্ছি ভাত, ডাল, আলু পটলের রসা। না, মাছের পিসটা যথেষ্ট বড়, যথেষ্ট বড় সাইজের মাছ। ঠিক আছে, খাবার খুবই ভালো। খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর ঘরে যাব একটু রেস্ট নেওয়ার জন্য। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন বাজে বিকেল 5টা, পা হেঁটে ঘুরতে বেরিয়েছি। আমরা এসছি ওই দিক থেকে, এই হচ্ছে কুর্চি বোনাবাস, আর যাচ্ছি এই পাশে পশ্চিম দিকে। দেখা যাক, দেখা যাক পশ্চিম দিকে কি আছে। আমঝর্ণা আছে এইটুকু জানি, দেখি কোনটা আমঝর্ণা কীরকম। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে, আর আমি হাঁটতে বেরিয়েছি জঙ্গলের পথ ধরে। সামনেই ছোট্ট একটা গ্রাম দেখা যাচ্ছে, একটা বাড়ি দেখা যাচ্ছে, এবং কিছু মহিলা গ্রামের গরু চড়াচ্ছে মাঠের মধ্যে। সুতরাং ভয়ের কিছু নেই, এটা বোঝা গেল। চারিদিকের খালি প্রাকৃতিক পরিবেশটা দেখুন। আর এখানে বনে আগুন লেগে গেছিল, এই গরমের সময় প্রায় আগুন লাগবে এই বনে, যাকে আমরা বলি দাবানল। আয় 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 আয়, দেখাই যাক আম ঝর্ণা। আর বাকি যা ঝর্ণা আছে কালকে যাব সকালে ঘুম থেকে উঠে। আর সব থেকে বড় কথা, একটা বোকামোর কাজ করেছি, বাইকের তেল নেওয়া হয়নি। এখন অল্পই তেল আছে। কাল যখন এখান থেকে ঝাড়খণ্ডের বর্ডার পেরিয়ে ঘাটশিলা যাব, অর্থাৎ ঝাড়খণ্ড যাব, ওখান থেকে আগে তেল ভরতে হবে বাইকের, নাহলে কপালে দুঃখ আছে। এদিকে 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 ছবি আসছে, ছবি আসছে, দেখ তুই, দেখে যা দেখে যা দেখে যা, তোর ছবি দেখে যা দেখে যা দেখে যা দেখে যা। এইখানে এই কটা ঘর নিয়ে একটা বসতি, যেটুকু জানলাম এই জায়গাটা, অর্থাৎ বসতির নাম আমঝর্ণা। নিচে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে, সেখানে পাথরের খাঁজ দিয়ে ঝর্ণার মতো জল পড়ে, তার জন্যই আমঝর্ণা। কিন্তু এখন জল সেরকম নেই, ঝর্ণা দেখা যাবে না। বর্ষাকালে সব থেকে ভালো দেখা যায়। তাও চেষ্টা করছি যাবার, অন্ধকার হয়ে আসছে, দেখা যাক যেতে পারি কিনা। দেখুন, অযত্নে বেড়ে ওঠা টমেটো, অযত্নে বেড়ে ওঠা লাউ কোথায় পাবেন? একমাত্র গ্রাম বাংলাতেই এটা সম্ভব। শহরের কোলাহল থেকে বহু দূরে, শহরের ধুলোবালির থেকে দূরে, এমন নির্মল পরিবেশে কে না থাকতে চায় দুটো দিন বলুন তো? আমার তো খুব পছন্দ, খুব পছন্দ, খুব পছন্দ। আপনারাও যদি পারেন একবার আসবেন। এবার বলি কিভাবে আসবেন। সকাল থেকে অনেক কিছু বলেছি, এই কথাটা বলা হয়নি। আপনারা এখানে আসতে গেলে যদি বাই রোড আসেন কলকাতার থেকে, তাহলে NH-16 ধরে, অর্থাৎ কলকাতা বম্বে রোড ধরে খড়গপুর পেরিয়ে লোধাশুলি হয়ে, ঝাড়গ্রাম হয়ে, বেলপাহাড়ি হয়ে আসতে পারেন। দ্বিতীয়ত যদি ট্রেনে আসেন, তাহলে ট্রেনে ঘাটশিলা পর্যন্ত আসবেন। ঘাটশিলার থেকে টোটো বা গাড়ি ভাড়া করবেন,
যদি অটো ভাড়া করেন, টোটো না, যদি অটো ভাড়া করেন 500 থেকে 600 টাকা নেবে, আর গাড়ি ভাড়া করলে 1000 থেকে 1200 টাকা নেবে। কুর্চি হোমস্টে, এখানে আরও 2-3টে হোমস্টে আছে, যেমন ধিতাং, ঝিনুক, এরকম। আমি তাদের নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটু চেক করে নেবেন। প্রত্যেক কটাই ভালো, কিন্তু আমার কুর্চি তো খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর বেলপাহাড়ি হয়ে যদি আসেন, যদি নিজের গাড়িতে না আসেন, বেলপাহাড়ি পর্যন্ত বাসে আসতে পারেন। বেলপাহাড়ির থেকে এখানে গাড়ি মোটামুটি 1000-1500 টাকা নেবে। এই হচ্ছে এখানে আসার পন্থা। মোদ্দা কথা, নিজের গাড়ি না হলে এখানে আসাটা একটু সমস্যা, সেটা নিজের হোক বা ভাড়া করা হোক। এখানে লোকাল ট্রান্সপোর্টেশন কিছু নেই। আর এখানে এসে আপনি যদি গাড়ি ছেড়ে দেন, এখানে লোকাল সাইট সিন করার জন্য কিছু অটো বুক করে নিতে পারেন, বা অটোর নাম্বার আপনি যেখানে থাকবেন স্টেতে তাদের কাছ থেকে নিয়ে নেবেন, তারাই বুক করে দেবে, সেই অটোয় ঘুরতে পারেন। এই হচ্ছে মুদ্রা এখানে আসার পন্থা। চলুন ঘুরে, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, ঝর্ণা পর্যন্ত যেতে পারলাম না, ঝর্ণা পর্যন্ত অনেকটাই। এখানে লোকালদের সঙ্গে কথা হলো, তারা বলছে যেতে পারেন, সেখানে দেখতে কিছু পাবেন না, কিন্তু অন্ধকার হয়ে যাবে। হয়ে গেছে অন্ধকার। এবার আমরা যাচ্ছি বোনাবাসের দিকে, অর্থাৎ আমরা যেখানে রয়েছি। অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে পথ হাঁটা, যদিও এখান থেকে আলো দেখা যাচ্ছে। এসে গেছে সন্ধ্যের স্ন্যাক্স। বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম, পুরো অন্ধকার হয়ে গেছে, অন্ধকারের মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে স্টেতে ফিরে এলাম, অর্থাৎ কুর্চি বোনাবাস। আসতেই গরম গরম চা, বেগুনি আর পকোড়া। বেগুনি আছে, টমেটো সস আছে, আর এপাশে পকোড়া আছে, আর এই হচ্ছে চা। খেয়ে নি, তারপর আপনাদের আমি রাতের কুর্চি দেখাচ্ছি। প্রত্যেকটা ঘরে আলো জ্বলে উঠেছে, এক অদ্ভুত রকম সুন্দর লাগছে এখন কুর্চিকে দেখতে। রাতের কুর্চি পুরোপুরি সেজে উঠেছে। আমি ডাইনিং স্পেসে দাঁড়িয়ে আছি, আপনাদের ডাইনিং স্পেসের আলো দেখালাম, রুমের আলো দেখালাম। অপূর্ব লাগে, অপূর্ব। অন্ধকারে যেন আরো ফুটে উঠছে কুর্চি বোন আবাস। চলুন এবার রাতের ডিনারের ব্যবস্থা হচ্ছে, রাতের ডিনার আপনাদের দেখাবো, তারপর এই ভিডিও শেষ করব। হয়ে গেল ডিনার। ডিনারে ছিল ভাত, মুসুর ডাল, আলু ভাজা, আর ছিল চিকেন। টেস্ট ঠিক আছে, ভালো। আর কি, চলুন। ভিডিও যদি ভালো লাগে, আবার বলছি, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু বান্ধবদের বলবেন ভিডিওগুলো দেখার জন্য। এই ভিডিও আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়ে, এখানে বা অন্য কোথাও। ততক্ষণ গুড নাইট, সবাই ভালো থাকবেন। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কাকড়াঝোড়। আমি এখন রয়েছি কুর্চি বোন আবাস। কালকে এখানে এসেছি, আপনারা জানেন। প্রথমেই আমি আমার সকল দর্শক বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ আমার এই গো ডিফারেন্ট চ্যানেলে। সকালে 1 কাপ চায়, সুন্দর সকাল, বেশ ঠান্ডা ওয়েদার, সদ্য সদ্য সূর্য উঠেছে, এখন বাজে 6:30। এখান থেকে বেরোবো, সকালে এখানে ব্রেকফাস্ট করবো না, এখান থেকে বেরোবো, এখন যাবো ঘাটশিলার দিকে। কিছু দ্রষ্টব্য স্থান আছে, সেগুলো ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখাবো। রাতে ভালোই ঘুম হয়েছে। কালকে দিনের বেলায়, দুপুরবেলায় যখন এসেছিলাম যতটা গরম ছিল, রাত্রে ঠিক ততটাই ঠান্ডা ছিল। পাখা চালাতে হয়নি, উল্টে একটা পাতলা কম্বল গায়ে দিতে হয়েছে। আর কি, চলুন চাটা খেয়ে নিই। ব্রেকফাস্ট এখানে করবো না বললাম, ব্রেকফাস্ট বাইরে করবো। একটু অন্য কিছু খাবার ইচ্ছা আছে,
চাটা খেয়ে নিয়ে আমরা যাত্রা শুরু করি। এপাশে রানীও মোটামুটি রেডি আছে, চলুন বেশি দেরি করব না। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। শুরু হয়ে গেল আজকের জার্নি। আপনাদের যেরকম বললাম, এখন বাজে পুরো 7টা। এখন বেরোলাম, বেরিয়ে এখান থেকে যাব প্রায় 25 কিলোমিটার 26 কিলোমিটার দূর ঘাটশিলা। চলুন যেতে যেতে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। বেশ সুন্দর একটা সকাল, সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে। একটু পরেই ওয়েদারটা গরম হয়ে যাবে, সূর্য যত মাথার উপর আসবে ততটাই গরম হবে। এই ডান দিকে হচ্ছে ধিতাং হোমস্টে, আমরা রয়েছি কুর্চি বনাবাস। কুর্চি থেকে বেরিয়ে বেলপাহাড়ির দিকে যেতে এই বটগাছের মোড়, এই মোড় থেকে ডান দিকে গেলে ঘাটশিলা পৌঁছে যাব। এই যে এখান থেকে পেছনে আমঝর্ণা, মানে আমরা যেখানে আছি 3 কিলোমিটার, আমলাশোল ময়ূর ঝর্ণা 2 কিলোমিটার, ঘাটশিলা এখান থেকে 24 কিলোমিটার। আর পিছন দিকে বাস স্ট্যান্ড আছে, এখানে লোকাল বাস, কালকে বলেছিলাম আপনাদের যে এখানে আসার কোনো ট্রান্সপোর্টেশন নেই, লোকাল বাস আছে ঘন্টায় ঘন্টায়। বেলপাহাড়ির থেকে পেয়ে যাবেন সেই বাস। আপনারা যদি বাসে আসেন তাহলে কিন্তু এখান থেকে বেশ খানিকটা হাঁটতে হবে, বাস স্ট্যান্ড থেকে বেশ খানিকটা হাঁটতে হবে, অন্তত কিলোমিটার 2। কুর্চি বা ধিতাং বা ঝিনুক, আপনারা যেখানেই থাকেন না কেন। ছোট্ট ছাগল। চলুন গ্রামের ভেতর দিয়ে এখন যাই ঘাটশিলা। এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। এখানে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে, যার জন্য জিজ্ঞেস করতে হলো ঝাড়খণ্ড, ঘাটশিলা। এখান থেকে এখনো 20 কিলোমিটার ঘাটশিলা। জঙ্গল ছেড়ে বেরিয়ে এসছি বড় রাস্তায়, দূরে পাহাড় দেখা যাচ্ছে, যাবো ওখানেই। এখান থেকে ঘাটশিলা 16 কিলোমিটার, বহরাগোড়া 58 কিলোমিটার, জামশেদপুর 64, রাঁচি 189, অর্থাৎ 200 কিলোমিটারের মধ্যে রাঁচি। পৌঁছে গেছি গালুডি ড্যাম। এই হচ্ছে গালুডি ড্যাম। একসময় ঝাড়খণ্ড জেলার সদর শহর রাঁচির কাছে পিস্কা নামক গ্রামে এক নদীর থেকে সোনা বা গোল্ড উত্তোলন হতো। সেই থেকেই এই নদীর নাম সুবর্ণরেখা। এই সুবর্ণরেখা নদীর বুকেই ঘাটশিলাতে গড়ে উঠেছে গালুডি ড্যাম। এখানে সুবর্ণরেখা অতি স্নিগ্ধ, শান্ত। চলে এসেছি গালুডি ব্যারেজ। সুবর্ণরেখার নদীর ওপর এই ব্যারেজ নির্মিত হয়েছে, যার ঘাটশিলার থেকে যার দূরত্ব মোটামুটি 22 কিলোমিটার। ব্যারেজটা ঘুরে দেখে নিই। শীত গিয়ে গ্রীষ্ম এসছে, যার জন্য সুবর্ণরেখায় এতটুকু জল নেই, যেটুকু জল তাও বেশ কালো। বর্ষার সময় এরই রূপ দেখতে হয় অন্যরকম। চলুন ব্যারেজ ঘুরে নিয়ে এবার যাব পরের গন্তব্যে। এর পরের গন্তব্য ঘাটশিলায় রঙ্কিনী দেবী মন্দির। এই গালুডি ড্যাম পেরিয়েই সেই মন্দিরে যেতে হবে। প্রসঙ্গত বলে রাখি, ঘাটশিলাতে রঙ্কিনী দেবীর মন্দির 3খানা আছে। তার কারণ ঘাটশিলাকে আমরা রঙ্কিনী মাটি বলে জানি।
এখানে রুঙ্কিনী মাকে সব থেকে বেশি মানা হয়, যার জন্য এখানে একের অধিক রুঙ্কিনী মাতা মন্দির আছে। এই প্রথম দেখা পেলাম পলাশের, তাও পুরুলিয়ায় নয়, ঝাড়খণ্ডে এসে। গাছ লাল হয়ে রয়েছে পলাশে। যেরকম সুন্দর রাস্তা, সেরকম সুন্দর ওয়েদার, আর ঠিক সেরকম লাল হয়ে রয়েছে পলাশে। দেখা যাচ্ছে ক্যামেরায়? এই হাইওয়ে ছেড়ে আমরা ঢুকে যাব রুঙ্কিনী মাতা মন্দিরের দিকে। সোজা চলে গেলে হাতা পুটকা, আর আমরা যাবো বাঁদিকে শ্রী শ্রী মা রুঙ্কিনী কাপড়গাদি ঘাট পূর্বে প্রবেশদ্বার। চারিদিকে পাহাড়ে ঘেরা জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। সামনে পাহাড়, বাঁদিকে পাহাড়, ডান দিকে উঁচু পাহাড়। একদম বড় রাস্তার ওপরেই এই রুঙ্কিনী মাতা মন্দির অবস্থিত। একটু ভক্ত সমাগম হলেই এখানে যানজট নিত্যদিনের ব্যাপার। পৌঁছে গেছি রুঙ্কিনী দেবী টেম্পল। আজকে দোলের দিনে এখানে এসেছি, ইচ্ছা আছে এখানে ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপর পুজো দেব। আপনারা যদি আসেন, এখানে পুজোর সামগ্রী পাওয়া যায়, এরকম দোকান আছে, এখান থেকে আপনারা পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে পারেন। চলুন চলুন তাহলে পুজোটা সেরে নেওয়া যাক। নিয়ে নিয়েছি পুজোর ডালি। এখানে ঠাকুরের জন্য যা যা দরকার সব রকম সামগ্রী দেওয়া আছে। প্রথমেই দর্শন করে নিই বজরং বলিকে। এই রুঙ্কিনী মাতা নাকি খুব জাগ্রত, ভক্তদের মনস্কামনা পূরণ করেন তিনি। এখানে মাকে শিলার রূপে দেখতে পাওয়া যায়। মনস্কামনা পূরণের জন্য এখানে ভক্তদের নারকেল বাঁধার প্রথা চালু আছে। এরপর চলে আসি ঠিক পাশেই শিব মন্দিরে। সেখানে ভোলেনাথের মাথায় জল ঢেলে পুজোও দিই। দিয়ে দিলাম পুজো, খুব ভালোভাবে পুজো দিলাম। আর মায়ের পায়ে আবির দিলাম, রুঙ্কিনী মাতার পায়ে। পাশেই আছে শিব মন্দির, শিব মন্দিরে ভোলেনাথের মাথায় জল ঢাললাম, আবির দিলাম। আর এক পাশে আছে গণেশ মন্দির, সেখানেও আবির দিলাম। আজকের দিনটা সত্যি খুব ভালো। ভগবান তার দুয়ারে ডেকেছে, তার দুয়ারে এরকম জায়গায় এসে, এত সুন্দর জায়গায় এসে এত ভালোভাবে পুজো দিতে পারলাম। আজকে খুব হ্যাপি। চলুন এরপরে যাব, সামনেই আছে উল্টো দিকে হরি মন্দির। চলে এসেছি রুঙ্কিনী মাতা মন্দির দেখে পুজো দিয়ে ঠিক তার উল্টো দিকে হরি মন্দিরে। হরি মন্দির আপনাদের দেখালাম। এখানে রাধা এবং কৃষ্ণের বিগ্রহ আছে। এটাকে বিষ্ণু মন্দির হিসেবে বিবেচ্য করা হয়। এখানে যদি আসেন রুঙ্কিনী মাতা মন্দির দেখতে, তাহলে অবশ্যই কিন্তু হরি মন্দির দর্শন করবেন।
আর রঙ্কিনী মাতা মন্দির খুব সুন্দর এবং খুব জাগ্রত, সঙ্গে আছে শিবের মন্দির। আজকে সোমবার, আমি খুব চিন্তায় ছিলাম কোথায় শিবের মাথায় জল ঢালবো। ভগবানকে অশেষ প্রণাম যে ভগবান আমাকে এখানে ডেকে নিয়ে এসছে তার মাথায় জল ঢালার জন্য। আমি মাথায় জল ঢালাম, খুব হ্যাপি, আমি খুব খুশি, পুজো দিয়েও খুব খুশি এবং সবার পায়ে আবিরও দিলাম। চলুন আর কি, ভালোই পুজো হলো। এবার এখান থেকে যাব পরের গন্তব্যে। হয়ে গেল রঙ্কিনী মাতার দর্শন। রঙ্কিনী মাতার দর্শন সেরে এবার ফিরে যাচ্ছি আবার ঘাটশিলার দিকে। এবার যাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। পৌঁছে গেছি বাংলা সাহিত্যের এক অনন্য পরিচয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি ঘাটশিলার গৌরীকুঞ্জে। চলুন তার বসত ভিটেটা একবার ঘুরে দেখে নিই। এই যে আম গাছটা দেখালাম, এই আম গাছটার পিছনে একটা কাহিনী আছে। ভাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম খাওয়ার জন্য তার দাদা নটুবিহারী এই আম গাছটি লাগিয়ে দিয়েছিল। এখনও জীবিত আছে গাছটি এবং যথেষ্ট পরিমাণে আমও হয়েছে। আর এই প্রাঙ্গণের চতুর্দিকে যে দেওয়াল আছে, দেওয়াল জুড়ে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের ঘটনাবহুল যে ঘটনাবলী, সেগুলো ছবির আকারে প্রকাশ করা আছে। চলুন তার মধ্যে কিছু আপনাদের দেখিয়ে দিই। পুরো দেওয়ালটির যে কাহিনী দেওয়া আছে তা পড়লে বা দেখলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক কিছুই জানা হয়ে যাবে। আমি দেখলাম, পড়লাম, অনেক না জানা জিনিস জানলাম। চলুন এবার বসত বাটিটা দেখিয়ে দিই। আজ সেই অপুও নেই, সেই দুর্গাও নেই, নেই শঙ্করও। আছে অপু দুর্গার সৃষ্টিকারীর বাড়ি ও তার কর্মযজ্ঞের নিদর্শন। আর আছে ফুলডুংরি পাহাড়। ঠিকই ধরেছেন, আমি বলছি বাংলা সাহিত্যের অনন্য সব কালজয়ী উপন্যাসের সৃষ্টিকর্তা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা। ঘাটশিলার এই বাড়িতেই কেটেছে তার জীবন। এই বাড়ির সাক্ষী তার অনন্য সব সৃষ্টির। এই বাড়িটি, ছবিতে দেওয়া যে বাড়িটি দেখছেন, এইটাই ছিল পুরাতন গৌরীকুঞ্জ। এখন সেই গৌরীকুঞ্জকে নতুন করে তৈরি করা হয়েছে। এই বাড়িতে থেকেই তিনি লিখেছিলেন পথের পাঁচালী, অপরাজিত, চাঁদের পাহাড়, আরণ্যক ও আরও কত উপন্যাস। এই সব কিছু দেখভাল করে গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি। হয়ে গেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি দেখা। চলুন এবার যাই নেক্সট গন্তব্যে। বেলা 11টা বাজে, সূর্য মাথার ওপর এসে গেছে, গরমও বেড়ে গেছে, খুব গরম লাগছে। আর দু একটা স্পট আছে, দেখে নিয়ে ফিরবো কাঁকড়াঝোড়। ঘুগনি খাওয়ার পর প্রায় 7 কিলোমিটার জার্নি করে যাচ্ছি বুরুডি লেক ও বুরুডি ড্যাম। প্রায় এসে গেছি। চারিদিকের বুরুডি ব্যাপটিস্ট চার্চ, খালি সিনারিটা দেখুন, কি অসাধারণ সুন্দর। এবার বেশ খানিকটা চড়াই উঠতে হবে ড্যামে যাওয়ার জন্য। পৌঁছে গেছি বুরুডি ড্যাম ও লেক।
পৌঁছে গেছি বুরুডি লেক কাম বুরুডি ড্যাম। বাইকটা এখানে রাখলাম পার্কিংয়ে। চলুন ড্যামটা নেমে দেখাই আপনাদের। অনেকগুলো সিঁড়ি নিচে নামতে হবে ড্যামে যাওয়ার জন্য। চলুন, এখানে বোটিংও হয়, আপনারা যদি চান তাহলে বোটিংও করতে পারেন। কত করে কি নেয় বলছি পরে। দেখে নিন পুরো বুরুডি লেক। এখন শীত থেকে গ্রীষ্ম পড়েছে, তাই জল অনেকটাই কম। বর্ষার পরে জল অন্তত ওই পর্যন্ত উঠে যাবে। জল কমের জন্যে জলের নিচে যে গাছগুলো ডুবে থাকে সেগুলো কিন্তু জেগে উঠেছে। বর্ষার পর কিন্তু এগুলোকে আর দেখতে পাবে না, সব জলের তলায় চলে যাবে। ঝাড়খণ্ড জেলার অন্তর্গত ঘাটশিলার আরেক দ্রষ্টব্য স্থান বুরুডি লেক ও ড্যাম। দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য ও দলমা পাহাড়ে ঘেরা এই বুরুডি লেক। এখানে একটা পাক ঘোরাবে, নেবে পার হেড 100 টাকা। একটা বোটে 6 থেকে 7 জন যেতে পারে। আপনারা এলে অবশ্যই একবার করবেন। আমি একা বলে আর করবো না, কারণ এখন লোক নেই। লোক থাকলে তবু চেষ্টা করতাম। যাই হোক, চলুন বুরুডি ড্যামটা ঘুরে এবার যাব পরের ডেস্টিনেশন। নিচে ড্যাম থেকে ঘুরে এসে হালাত হয়ে গেছে খারাপ। প্রচণ্ড গরম, প্রচণ্ড। শশা খেয়ে নিয়ে নিচে নেমেছিলাম, এসে নিয়েছি ছোলা মাখা। ছোলা মাখাটা খেয়ে নিই, তারপর যাওয়ার পরের গন্তব্যে। আপনাদেরও যেতে হবে গরমের মধ্যে। হয়ে গেল বুরুডি লেক ঘোরা। চলুন এবার যাব ধারাগিরি ফলস। একই রাস্তায় আরেকটু ওপরে উঠতে হবে এই পাহাড়ের। বাইক এখানে পার্কিং করে এই রাস্তায় ওপর দিকে যেতে হবে। বেশ খানিকটা চড়াই। চলুন যাই দেখি। প্রচুর লোক তো যাচ্ছে দেখছি। একটু যদি ঠান্ডা ওয়েদার হতো তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। প্রচণ্ড গরম, রোদ্দুরের খুব তেজ। ঠিক আছে, এটাই লাস্ট স্পট। এটা দেখে নিয়ে এবার যাবো, ফিরবো কাগড়াঝোড়। গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট, তারপর আবার বিকেলে দেখা যাক কোথায় যাওয়া যায়। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আর কি বলার আছে, সাবস্ক্রাইব করে দেবেন, এই কথাটা ছাড়া আর তো কিছু বলার নেই। যতটা পারি আনন্দ দেওয়ার চেষ্টা করি। চলুন আপাতত ভিডিওটা এনজয় করি। যেখানে বাইক রেখেছি পার্কিং লট থেকে এই হচ্ছে ধারাগিরি ফলস। বর্ষাকালের অনন্য সুন্দর রূপ হয়। এখন গ্রীষ্মকাল, জল নেই, যেটুকু আছে ওইটুকুই। 500 মিটার মতো দূরত্ব, আসতে খুব একটা বেশি কষ্ট নেই। যে কেউ আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এলে বর্ষার পরে আসবেন, খুব সুন্দর লাগবে। হয়ে গেল ধারাগিরি ফলস দেখা। এবার ফেরা কাগড়াঝোড় স্টেতে, অর্থাৎ কুর্চি বন বাংলো। এখান থেকে কুর্চি বন বাংলো মোটামুটি 17 কিলোমিটার। সময় বলছে গুল বাবাজি প্রায় 50 মিনিট। বাজে 1:10। ওখানে যেতে যেতে 2টো মিনিমাম। গিয়ে লাঞ্চ করে রেস্ট কালকের মতো, তারপর বিকেল আবার কোথায় যাওয়া যায় দেখব।
আমি এখন যাচ্ছি, আসার সময় যে পাকা মেন রোড হয়ে এসেছিলাম সেই রোডে না, যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে কাকড়াঝোড়। অদ্ভুত সুন্দর ভয়ঙ্কর রাস্তা আর সেরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ। দেখুন জঙ্গলে আগুন ধরে গেছে, দেখুন এবং শুকনো পাতা পরপর পরপর জ্বলে যেতে থাকবে। আগুন ধরে কি অবস্থা! যেতে যেতে এই জায়গাটা দেখতে পেলাম, বাবুই ঘাসের জমি। কি সুন্দর লাগছে দেখতে, খালি দেখুন, গালিচার মতো লাগছে একদম। ফিরে এসেছি স্টেতে। দারুণ একটা অভিজ্ঞতা, জঙ্গলে হারানোর অভিজ্ঞতা, জঙ্গলে বাইক রাইডের অভিজ্ঞতা। জীবনে কোনোদিন এরকম অভিজ্ঞতা হয়নি। মাঝখানে খুব ভয় পেয়ে গেছিলাম যে সত্যি হারিয়ে গেলাম কিনা, না মোবাইলের নেটওয়ার্ক আছে। একটা কথা আপনাদের বলে রাখি, এখানে যদি আসেন, এখানে কিন্তু মোবাইলের কোনো নেটওয়ার্ক পাবেন না। কখনো আসে কখনো যায়, না হোয়াটসঅ্যাপ কাজ করবে, না কোনো নেট কাজ করবে। এটা বলে রাখলাম, এটা কিন্তু মাথায় রাখবেন। কোনো না ভোদাফোন, না এয়ারটেল, না জিও, কোনো কিছুর নেটওয়ার্ক এখানে নেই। যাই হোক, জঙ্গলে কোনো নেটওয়ার্ক ছিল না, না ফোন করতে পারতাম, না কাউকে মেসেজ পাঠাতে পারতাম। কী যে করতাম জানি না। আলটিমেট যেখানে বেরোলাম, জঙ্গলের ভেতর থেকে এসে যেখানে বেরোলাম, দেখে তো তাজ্জব। জাস্ট কালকে হেঁটে রাত্রিবেলায় যে জায়গায় গেছিলাম সেইখানটা এসে বেরোলাম, তারপর চলে এলাম স্টেতে। সত্যি খুব আনন্দ হচ্ছে এরকম একটা অভিজ্ঞতার জন্য। যাই হোক, চলুন, হয়ে গেছে লাঞ্চ টাইম, লাঞ্চটা করে নিই। আজকের লাঞ্চে কী আছে দেখাবো। চলে এসছে লাঞ্চ। আজকেও কালকের মতোই মেনু। আজকের তরকারিটা অন্যরকম আছে। আজকে আছে ভাত, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা, ডাল, এটা একটা আলু বরবটি গাজরের তরকারি, আর আছে কালকের মতো মাছ, বেশ বড় সাইজের মাছ। কালকে তো বলেছিলাম রান্না মোটামুটি ভালোই। চলুন খেয়ে নিই, তারপর রেস্ট। বিকেলে কোথায় যাব সেটা দেখব। বিকেলবেলায় রাস্তায় ঘুরলে এখানে ময়ূরের দেখা পাওয়া কোনো অবাস্তব কিছু না। সামনেই দেখুন ময়ূর একা একা ঘুরে বেড়াচ্ছে রাস্তার মধ্যে। ময়ূর দেখা যাচ্ছে। কি সুন্দর রং, অসাধারণ। খেয়ে দে রেস্ট নেওয়ার পর 4টের সময় বেরিয়েছিলাম 2-4টে স্পট কভার করবো বলে, কিন্তু এত মেঘ করেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার ব্যাক করছি মাঝ রাস্তার থেকে। তার মধ্যে আপনাদের দেখালাম ময়ূর, রাস্তায় ময়ূর ঘুরে বেড়াচ্ছে, এত সুন্দর দৃশ্য। আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ফিরে যাচ্ছি আবার স্টেতে। কিছুই দেখতে পেলাম না, কাল সকালে বেরিয়ে দেখবো। ঘাটশিলা সফর কেমন লাগলো? ঘাটশিলা ঘুরে এসে ফের হোমস্টেতে এসেছি। ওখানে এসে খেয়ে দিয়ে দুপুরে রেস্ট নিয়েছি, সেটাও আপনাদের দেখিয়েছি। বিকেলে বেরিয়েছিলাম, সেটাও দেখিয়েছি। বেরিয়ে রাস্তায় ময়ূর দেখেছি, সেটাও দেখিয়েছি। তারপর হঠাৎ করে কালো মেঘ করে বিভৎস ঝড় আর বৃষ্টি, একদম পুরো ভিজে টইটুম্বুর হয়ে ফিরে এসেছি স্টেতে। এখানে এসে
এতক্ষণ রেস্টে ছিলাম। এখন বাজে রাত্রি 9:30। ডিনারের ডাক পড়েছে, ডিনার করতে বেরিয়েছি। যাই হোক, ভিডিও কেমন লাগছে বলবেন। আর ঘাটশিলা আসার ব্যাপারে, যেটা আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে কলকাতা থেকে 2টো ট্রেন পাবেন। এটা ডেসক্রিপশন বক্সে আমি সব দিয়ে দেবো, দেখবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর যদি চ্যানেলে প্রথম আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা অনুরোধ। আর ডিনার মনে হয় দিয়ে দিয়েছে, চলুন দেখাচ্ছি ডিনারে কি দিয়েছে। আছে ডাল, আছে ভাত, বেগুন ভাজা, পেঁয়াজ লঙ্কা, আর ঠিক কালকের মতো সেম চিকেন। তাহলে ডিনার করে নিয়ে শোবো। কালকে সকালে এখান থেকে বেরোবো, বেরিয়ে যদি পারি আর কি বানানো যাবে, আর কোথায় যাওয়া যায় দেখা যাক। দেখতে দেখতে 2 দিন কেটে গেল, 2টো নাইট কাটতে চলেছে। কালকে এখান থেকে বেরোবার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিও। বাই বাই, গুড নাইট।